হাতে সময় খুব অল্প, কোথাও ঘুরতে যেতে মন চাইছে, কিন্তু বুঝতে পারছেন না যে একদিন বা দুদিনের ছুটিতে কোথায় ঘুরতে যাবেন, তাও আবার খুব অল্প খরচের মধ্যে। তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। আজ আমি আপনাদের সন্ধান দেব এমন এক জায়গার যেখানে কলকাতা থেকে কয়েক ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন, তাও খুবই কম খরচে। আর কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, মোট খরচ কত হবে, সেই সব ইনফরমেশন দেব আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, শুভ সকাল আর স্বাগতম জানাই তোমাদের সকলকে আরও একবার তোমাদের নিজেদের চ্যানেলে। তো বন্ধুরা, এখন আমি আছি বিষ্ণুপুর স্টেশনে, আর বিষ্ণুপুর স্টেশন থেকে 11:02 আরণ্যক এক্সপ্রেস ধরে আমি এখন যাব বাঁকুড়া। তো আমি বিষ্ণুপুরে এসেছি গতকাল রাতের চক্রধরপুর এক্সপ্রেস ধরে, যেটা আজ ভোরে পৌঁছেছে, এবং তারপরে এখানে এসে আমি বিষ্ণুপুর ঘুরেছি। তো বিষ্ণুপুরের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, তোমরা ওপরে দেখো আই বাটনে লিঙ্ক আসছে, দেখে নিও যারা বিষ্ণুপুর ঘুরতে চাও। আর এখন এখান থেকে তো যাব মুকুটমণিপুর। তো 11:02 ট্রেনটা আসবে, এখন সময় 10:50। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি, ট্রেনটা আসুক, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা সেকেন্ড সিটিংয়ের ট্রেন আছে। তো বন্ধুরা, 17 মিনিট লেট করে আরণ্যক এক্সপ্রেস এখন বিষ্ণুপুর স্টেশনে পৌঁছালো। এই যে আমাদের কম্পার্টমেন্ট D1। আপনি যদি খুব সকালবেলা বাঁকুড়াতে পৌঁছাতে চান, তাহলে হাওড়া থেকে রাত 11:35 180111 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস বা 1813 হাওড়া বোকারো স্টিল সিটি এক্সপ্রেস ট্রেনটি ধরতে পারেন। সময় লাগবে 4 ঘন্টা 25 মিনিট, আর আপনি পৌঁছে যাবেন বাঁকুড়াতে ভোর 4টের সময়। ভাড়া লাগবে 185 টাকা। আর আপনি যদি সকালবেলা কলকাতা থেকে রওনা দিতে চান, তাহলে সাঁতরাগাছি জংশন থেকে সকাল 6:28 1283 রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ধরতে পারেন। সময় লাগবে 3 ঘন্টা 30 মিনিট, আর আপনি পৌঁছে যাবেন বাঁকুড়াতে সকাল 9:58। ভাড়া লাগবে 125 টাকা। তাছাড়াও শালিমার স্টেশন থেকে সকাল 7:45 12885 আরণ্যক এক্সপ্রেস ট্রেনটি ধরতে পারেন। সময় লাগবে 3 ঘন্টা 45 মিনিট, আর আপনি পৌঁছে যাবেন বাঁকুড়াতে সকাল 11:30। ভাড়া লাগবে 125 টাকা। আর আপনি যদি বিকালবেলা কলকাতা থেকে রওনা দিতে চান, সেক্ষেত্রে হাওড়া স্টেশন থেকে বিকেল 4:50 12827 হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ধরতে পারেন। সময় লাগবে 3 ঘন্টা 42 মিনিট, আর আপনি পৌঁছে যাবেন বাঁকুড়াতে রাত 8:32। ভাড়া লাগবে 125 টাকা। তো বন্ধুরা, আরণ্যক এক্সপ্রেস বাঁকুড়া স্টেশনে পৌঁছানোর কথা ছিল 11:30টায়, কিন্তু পৌঁছেছে 11:42। মানে এখানে 12 মিনিট লেট করে ঢুকেছে। যদিও বিষ্ণুপুর স্টেশনে ঢুকেছিল 18 মিনিট লেটে, কিন্তু অনেকটা টাইম এখানে মেকআপ করে দিয়েছে। বাঁকুড়া স্টেশনের 2 নম্বর আর 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে যে ওভারব্রিজ, ওখান থেকে বাইরে এসেই এই যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এখানে এই যে এইদিকে টোটো দাঁড়িয়ে আছে, আর এইদিকে এই যে ম্যাজিক দাঁড়িয়ে আছে। তো টোটোতে 30 টাকা মতো চাইছে, আমি বললাম যে 15 টাকা করে তো ভাড়া আমি জানি, তো এখন বলছে 20 টাকা, ঠিক আছে। আর এদিকে ম্যাজিক গাড়িতেও 20 টাকা বলেছিল, তো আমরা 4 জন আছি, দরদাম করলাম 15 টাকা করে বললো। তো এখান থেকে বাঁকুড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার জন্য 15 টাকা বা 20 টাকা এরকম নেবে। সে ম্যাজিকে যাও বা টোটোতে যাও, একটু দরদাম করে নেবে, কারণ উল্টোপাল্টা দাম বলে অন্য জায়গা থেকে লোক আসলেই। ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওখান থেকেই টোটো আর ম্যাজিক পাওয়া যাচ্ছিল। আর ওখান থেকে একটুখানি এদিকে এসে এই যে এখান থেকে গাড়ি রিজার্ভ করেও তোমরা যেতে পারো। তো কত কি ভাড়া নেবে আমি তোমাদেরকে চলো গিয়ে শুনে জানাচ্ছি। বলো কত বলছিলে? হ্যাঁ, 1500। তুমি তো কম দেবেন আপনি যখন বলবেন। কত? 1400 ভাড়া। তো আমি যতদূর জানি এক সপ্তাহ আগেও একজন ঘুরে গেল, আমাকে বললো 1200 করে নিয়েছে। বললে হবে না তো, ফালতু কথা বলে নাকি এখন সিজন টাইম বলে বাড়িয়ে দিয়েছো? আরো ডিসেম্বর আসছে বলে। এখানে সিজন আনসিজন। তোমরা নরমালি কত করে ভাড়া নাও? আমরা নরমালি 1400 টাকা 1500 টাকা ভাড়া। 1400-1500 করে একদম তোমার ড্যামের সামনে পর্যন্ত? একবারে ড্যামটার সামনে আপনাকে নামিয়ে দিচ্ছি। আচ্ছা, কি গাড়ি? সুইফট ডিজায়ার। সামনে দেখো বাস আসছে, এই বাসে করেও 10 টাকার বিনিময়ে বাঁকুড়া বাস স্ট্যান্ড যাওয়া যায়। যদিও এটা এই যে স্টেশনের গেট, তার থেকে একটু এদিকে সরে এখানে দাঁড়ায়, একদম রেল স্টেশনের গেটের মুখে দাঁড়ায় না। অবশেষে 4 জনের 70 টাকা দিয়ে একটা টোটো পেলাম। তো এখন যাচ্ছি বাঁকুড়া বাস স্ট্যান্ডের দিকে, যেটা বাঁকুড়া মেডিকেল কলেজের পাশেই। দাদা বাস স্ট্যান্ডের নাম কি দাদা? মেডিকেল কলেজ বাস স্ট্যান্ড।
মেডিকেল কলেজ বাস স্ট্যান্ড। ওখান থেকেই দেখি মুকুটমণিপুরের যদি ডিরেক্ট বাস পাই তো ভালো, আর তা না হলে হয়তো ব্রেক জার্নি করতে হতে পারে। আর তোমরা তো শুনলেই এখানে 4 চাকা যদি রিজার্ভ করে যেতে চাও, আমি নিজেও শুনেছি অনেক যে 1000-1200 টাকা করে ভাড়া নেয়, কিন্তু এখান থেকে তো যেটা শুনলাম তোমরাও শুনলে 1500-1600 এরকম ভাড়া বলছে সুইফট ডিজায়ার গাড়িতে। আর যদি তোমরা এখন গিয়ে আবার সন্ধ্যাবেলায় ফিরে আসতে চাও রাউন্ড ট্রিপ করলে সেক্ষেত্রে বললো 2500 টাকা। প্রায় 20 মিনিট 25 মিনিট মতো লাগলো বাঁকুড়া বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে। তো এখন দেখি এখান থেকে মুকুটমণিপুরের মনে হয় না ডাইরেক্ট বাস পাবো, ডাইরেক্ট বাস আছে কিন্তু অনেক পরে সম্ভবত, তো হয়তো ব্রেক জার্নি করতে হতে পারে, দেখি এখন। আর তোমরা যদি চাও এখান থেকে খাওয়া দাওয়া করবে তো করতে পারো, এখানে দেখো প্রচুর হোটেল রয়েছে এখানে খাবারের। আমার পেছনে এই যে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসটা যাবে খাতড়াতে, আর এই বাসে করেই আমি এখন যাব খাতড়াতে। মানে মুকুটমণিপুর পর্যন্ত যে ডিরেক্ট বাসগুলো যায় সেটা অলরেডি বেরিয়ে গেছে 12টা 20-তে, আর এরপরে যেটা ডিরেক্ট বাস মুকুটমণিপুর যায় সেটা হচ্ছে 2:50-এ, তারপরে 4টে 20-তে। তো এখন এই ব্রেক জার্নি করতে হবে। এই বাসটা যাবে খাতড়া পর্যন্ত, এটা ছাড়বে 12টা 50-এ, মানে আর 5 মিনিট পরেই ছাড়বে। তো এখান থেকে খাতড়া পর্যন্ত যেতে 50 টাকা লাগবে, আর যদি ডাইরেক্ট বাস পেতাম সেক্ষেত্রে 70 টাকা লাগতো মুকুটমণিপুর পর্যন্ত। তো যাই হোক, এখন বাসে ওঠা যাক। তো এই বাসে করেই আজ আমি যাব। সময় এখন 2:50, আর আমরা খাতড়া বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি 2:40-এর সময়। 1 ঘন্টা 50 মিনিট সময় লেগেছে বাঁকুড়া থেকে খাতড়া বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে, আর বাঁকুড়া থেকে বাস ছেড়েছিল 12টা 50 তো এখান থেকে 11 কিমি পথ বাকি মুকুটমণিপুরের। আর এখন বাস স্ট্যান্ড থেকে মেন রাস্তার দিকে যাই, গিয়ে দেখি ওখান থেকে শেয়ার গাড়ি কি পাই, বা টোটো বা অটো যেটা পাবো সেটাতে করেই যাব। তো এই যে সামনে মেন রাস্তাতে চলে এসেছি, ওই যে দেখতে পাচ্ছ টেকার আছে। তো এই টেকার যাই মুকুটমণিপুরে, 25 টাকা ভাড়া, আর আমরা যাব এই টোটোতে করে, 25 টাকা পার পার্সন ভাড়া নেবে। ফাইনালি চলে এসেছি মুকুটমণিপুর ড্যামের কাছে। আর এই যে এইদিকে ড্যামের রাস্তা, এইদিকে গেলেই বোটিং হয়। তো এখন অলরেডি সময় বিকেল 3:20, এই পর্যন্ত আসতে সময় লাগলো আধা ঘন্টা। তো দুপুরে এখন লাঞ্চটা করতে হবে। তো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ সুবর্ণা হোটেল নামে, এই হোটেল থেকে এখন লাঞ্চ করব। তো সবজি ভাত একটা অর্ডার করা হয়েছে। তো সবজি ভাতে এখানে দিয়েছে ডাল, আলু পোস্ত, আলু ভাজা, আর এখানে কিছু একটা মিক্সড সবজি। আর তোমরা যদি ডিম খেতে চাও এক্সট্রা 20 টাকা, মাছ খেতে চাইলে এক্সট্রা 30 টাকা, আর যদি চিকেন খেতে চাও এক্সট্রা 80 টাকা 4 পিস চিকেন। তো আমরা ভাবছি মাছ নেব, এটার দাম 60 টাকা শুধু সবজি ভাত। আর এই যে এখানে পালং শাক, 30 টাকার কাতলা মাছ, এই যে সাইজ, খুব একটা বড় সাইজ না, মোটামুটি। এখন যাচ্ছি হোটেলের দিকে। আর আরেকটা জিনিস, এই বাঁকুড়া সাইডে মানে খাওয়া দাওয়া করে মজা আছে, অল্প টাকাতে আনলিমিটেড খাবার দেয়, প্রত্যেকটা সবজি ভাত সব কিছু আনলিমিটেড। তো এখন হোটেলের দিকে যাচ্ছি, আর হোটেলটা একটুখানি দূরেই, মানে এই যে পেছনে দেখতে পাচ্ছ বোটটা, এখান থেকে এই ডান দিকে হচ্ছে ড্যামের রাস্তাটা, মানে বোটিংগুলো হয়। আর সামনে একটুখানি গেলেই আমি যে হোটেলটা বুক করেছি সেই হোটেলটা। তো চলো হোটেলের ভাড়া কত সেটাও জানাবো, হোটেলটা দেখাবো, রুম দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছি আমার ডান দিকে, এটা আগে ছিল না, আমি 2019 সালেও এসেছিলাম আমি আর আমার দুটো বন্ধু মুকুটমণিপুরে, কিন্তু তখন এটা ছিল না। এই যে নিচে দেখতে পাচ্ছি এখানে একটা ফুড কোর্ট হয়েছে, তো এই ফুড কোর্টটা আগে ছিল না, এটা এখন দেখতে পাচ্ছি হয়েছে। এখানে খাবারের দাম নিশ্চয়ই যে হোটেল থেকে খেলাম তার থেকে একটু বেশিই হবে। আমি আসার আগে থেকেই বেশ কিছুদিন আগে এই হোটেলে রুম বুক করেছি, হোটেল আম্রপালি। চলো রুম দেখাবো তোমাদেরকে, ভাড়াও জানাবো। বুকিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি তোমাদেরকে রুমটা দেখাবো। আর রুম বুক করেছিলাম আমি 1000 টাকা দিয়ে, মানে দুটো রুম নিয়েছি, একটা রুমের জন্য 1000 টাকা করে নিয়েছে। আর এই হোটেল আম্রপালির চেক ইন টাইম চেক আউট টাইম দুটোই সকাল 11টা।
তো আমার রুম নাম্বার 111, এই হচ্ছে রুম। বাহ, ভালো বড় বেড আছে। তো 3 থেকে 4 জন থাকা যাবে মনে হচ্ছে। 3 জন রিল্যাক্সে থাকা যাবে, একটু চাপাচাপি করে 4 জনও থাকা যাবে। এখানে একটা টেবিল, চেয়ার, এখানে একটা টিভি আছে, ওখানে জিনিসপত্র রাখার জন্য ফ্যান আছে, আর এখানে একটা আলমারি টাইপের আছে, এখানে আয়না, এখানে আর একটা চেয়ার, আর এই যে ওয়াশরুম, বেসিন, আয়না, ওয়েস্টার্ন আছে, আর গিজার আছে। তো এই হচ্ছে রুম, আর এই রুমের ভাড়া 1000 টাকা। বন্ধুরা, সময় এখন সন্ধ্যা 5:35। আমি হোটেল রুমে ঢুকেছিলাম 4:10-15 নাগাদ। তারপর স্নান করে ফ্রেশ হয়ে উঠে দেখি 5টা বেজে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো এখন এই মুকুটমণিপুর ড্যামে কিছুই দেখাতে পারবো না। দেখানোর মধ্যে এই যে সুন্দর এই যে রাস্তাটা, মানে যেটা ড্যামের পুরো সাইড দিয়ে এই রাস্তাটা, আর এই রাস্তাটার এই শুরুর দিকে কিছুটা এই যে এইরকম দেখতে পাচ্ছ ডিজাইন করা, আর এই কালারটা রিসেন্টলি করেছে। আর তাছাড়া এখানে এখন যে এই রাস্তার 2 সাইড দিয়ে বেশ কিছু দোকানপাট রয়েছে, মানে তোমরা এখান থেকে চাইলে গিফট আইটেম বা বিভিন্ন জিনিস এখান থেকে কিনতে পারবে। তো সেই দোকানগুলোই এখন খোলা আছে, মোটামুটি 7টা-8টা পর্যন্ত খোলা থাকবে। এই যে সামনে কংসাবতী নদী, আর এখানে দেখো প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে। তো এই নৌকাগুলোতে করেই ডিয়ার পার্কে যেতে হয়, সঙ্গমস্থল যেতে হয়, আরও বিভিন্ন জায়গা, সেগুলো আমি তোমাদেরকে কালকে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন গিফট আইটেম এখান থেকে তোমরা পাবে। হ্যালো, এই বড়টা এটা কত টাকা? আমি যাবাই আছি 2000 হ্যাঁ, ঘোড়া মাছ। তো তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসবে, সঙ্গে বাচ্চা থাকলে এই যে বাচ্চারা এগুলোতে চড়ে মজা করতে পারবে। এই যে এরকম 4 চাকা গাড়ির মতো আছে, ওখানে বাইক আছে। দাদা এগুলো কত করে নাও চড়তে? 50 টাকা, 100 টাকায় কত সময়? সময় এখন রাত 7:30, আর মুকুটমণিপুর ড্যাম সাইড তোমাদেরকে তো দেখালাম। তো যে সমস্ত দোকানপাট ছিল এখন মোটামুটি সব বন্ধ হয়ে গেছে। আর খাবারের যে হোটেল একদম রাস্তার মুখে, যেখান থেকে দুপুরবেলা খেয়েছিলাম, তার পাশে আর একটা হোটেল আছে, দাদা বৌদি হোটেল। এখন এখান থেকেই খাবার নিয়ে নিচ্ছি। তো আপাতত এখান থেকে চিকেন কষা নিয়ে নিলাম 80 টাকা দিয়ে, আর রাইস নিয়ে নিলাম 30 টাকা দিয়ে। তো মোটামুটি রাতের বেলার খাবারটা এটা দিয়েই চলে যাবে। গুড মর্নিং বন্ধুরা, আজ মুকুটমণিপুরে আমার দ্বিতীয় দিন, আর এখন সকাল 9:45। তো কালকে অনেক টায়ার্ড ছিলাম, তো আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। তারপর এখন ফ্রেশ হয়ে বার হলাম, মুকুটমণিপুর ড্যামের দিকেই যাচ্ছি। আর এখন খাওয়া দাওয়া কিছু করা হয়নি, তো ভাবছি এই যে বাদিকে দেখতে পাচ্ছ ফুড কোর্ট, এখানে ভাবছি কোনো দোকান থেকে কিছু টিফিন করে নিই। ফুড কোর্টের মধ্যে বন্ধুরা দেখতে পাবে এখানে পরপর বেশ কিছু স্টল রয়েছে, চা, আরও টুকটাক স্ন্যাক্স, আর এখানে দুপুরবেলা ভাতও পেয়ে যাবে, রাতের বেলায়ও। আর এখন লুচি, ডিমের অমলেট এই সমস্ত পাওয়া যাবে। তো আমরা এখানে লুচি অর্ডার করেছি, 4টে লুচি 30 টাকা। সময় এখন 11:25। আর ব্রেকফাস্ট করে নিয়ে আবার হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে একবারে গুছিয়ে এখন বেরিয়ে পড়লাম চেক আউট করে। তো চলো এখন আমি তোমাদেরকে নিয়ে যাব কংসাবতী ড্যামের উপর। মুকুটমণিপুরে গাড়িতে করে আসলে যেখানে নামিয়ে দেবে, সেখান থেকে একটু এগিয়ে গেলে, মানে 50-60 মিটার এগিয়ে গেলে আমাদের হোটেল, আর যেখানে নামিয়ে দেবে তার থেকে 50-60 মিটার আগে হচ্ছে কংসাবতী ড্যাম বা মুকুটমণিপুর ড্যাম। যদিও তোমরা গাড়িতে করে যাওয়ার সময় এই ড্যামের উপর দিয়েই পার হবে। আর এখানে আরও অনেক হোটেল আছে, এই যে আমার পেছন দিকে ডান দিকে দেখতে পাচ্ছ, এখানে হোলাল লজ নামে একটা হোটেল আছে। আর আমরা যে হোটেলে ছিলাম তার পাশেও আরও একটা হোটেল আছে, হোটেল মালঞ্চ। এখানে এই যে আরও একটা হোটেল দেখতে পাচ্ছি, মুকুটমণিপুর গেস্ট হাউস, এই যে আমার এই সাইডে। এখানে সামনে একটা শিশু উদ্যান আছে, দেখাচ্ছি আমি বাইরে থেকে। তো তোমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তাদের সাথে এখানেই সময় কাটাতে পারবে। এটা একদম লক গেটের আগে ডান দিকে। আর এই লক গেট থেকে যখন জল ছাড়ে তখন এই যে শিশু উদ্যানটা, এই যে এই সাইডে,
এই শিশু উদ্যান থেকে ভালো দেখা যায়। লক গেট থেকে ডান সাইডে দেখাই তোমাদেরকে। ওয়েট, এই যে দেখো, এই যে ওখান থেকে কিছুটা জল বার হচ্ছে দেখছি, আর এই যে নিচে লক গেট, এটা কংসাবতী নদী, আর জল ওই যে ওই দিক থেকে বেরিয়ে যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছি। চলো নিচে গিয়েও দেখাবো তোমাদেরকে, আমি ওই দিকটা থেকে দেখাবো, ওই দিকটা থেকে। আর তার আগে ওই সাইড থেকে একবার দেখাই তোমাদেরকে, তারপরে নিচে যাচ্ছি। এই যে দেখো নিচে, এই হচ্ছে লক গেট, এটাই তুলে দেওয়া হয় জল পার করার সময়। আর ওই দেখো সামনে কত কত জল, বাহ। চলো এবার নিচের দিকে যাই। এই রকম জায়গা দিয়ে নামতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে নিচে। যদিও ওই নিচে খুব কম লোকই যায়, দু একজন শখ করে যায় ওই নিচ থেকে দেখার জন্য। আমি যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্যে। তোমাদেরকে বললাম নিচে গিয়ে দেখাবো লক গেটটা, তো নিচে চলে এসেছি জঙ্গলের মধ্যে দিয়ে। আর এখান থেকে দেখো জল নামছে। লক গেট যদিও ওপেন হয়নি, কিন্তু তবুও কিছুটা করে জল বেরোচ্ছে এই দিকটার, এই যে দেখতে পাচ্ছ এই গেটগুলো দিয়ে প্রচুর জল বেরোচ্ছে, আর সেইগুলোই এখান থেকে নামছে, আর এই যে এই দিকে চলে যাচ্ছে। এটাই কংসাবতী নদী, আর এই হচ্ছে লক গেট। এবার আমি তোমাদেরকে দেখাবো আই লাভ মুকুটমণিপুর লেখা যে জায়গাটা, সেখানে লক গেট পার হয়ে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে এই যে পুলিশ সহায়তা কেন্দ্র, আর এর ঠিক উল্টো দিকে এই যে রাস্তাটা। চলে এসেছি আই লাভ মুকুটমণিপুরের সামনে, আর এর পেছনে দুর্দান্ত ভিউ দেখতে পাচ্ছি এখান থেকেই। কালকে সন্ধ্যাবেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম এই আলপনা দেওয়া রাস্তাটা, আর এখন দিনের বেলা দেখো দারুণ করেছে আলপনাটা। আমি 2019 সালে যখন এসেছিলাম তখন আলপনা আলাদা আলপনা ছিল, সেটাই ছিল এতদিন। এইটাই রিসেন্ট করেছে এই সপ্তাহখানিক আগেই। দেখো আলপনাটা। তোমরা যদি অল্প খরচায় মুকুটমণিপুর এসে থাকতে চাও, সে ব্যবস্থাও আছে। মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে যুব আবাসিক, সেটা এখানেই। এই যে আলপনা দেওয়া রাস্তাটা, এটা ঠিক যেখানে শেষ হচ্ছে সেখানেই, এই একটুখানি দূরেই আমি দেখতে পাচ্ছি সামনে। এটাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যুব আবাস, দেখতেই পাচ্ছ। চলো এখানে গিয়ে কথা বলবো। তো এই দেখো এটাই হচ্ছে ডরমেটরি। এখানে অনেকেই থাকতে পারবে। কটা? 5টা, 5 আর 9, 10, 11টা বেড আছে এখানে। তো তোমরা আসলে এখানে খুবই অল্প খরচায় থাকতে পারবে। 250 টাকা মতো পড়ে যায় এক একটা বেডে। আর এটার সাথে এই যে টয়লেট আছে, 3টে টয়লেট আছে। ইউথ হোস্টেলের এই ছাদটা দেখো, এই ছাদে এই যে বসার জায়গা রয়েছে, এখানে বসেই তোমরা সামনের এই ভিউটা এনজয় করতে পারবে। আর দারুণ ঠান্ডা হাওয়া আসছে এখান থেকে, দেখতেই পাচ্ছ পুরো ড্যামটাই দেখা যাচ্ছে এখান থেকে। দারুণ ভিউ। এই ভিউটা মুকুটমণিপুরে অন্য কোনো হোটেলে থাকলে পাবে না। তো তার জন্য এখানেই আসতে হবে, অল্প খরচাতেই থাকতে পারবে। এখানে শুধুমাত্র ডরমেটরি নয়, অন্যান্য রুমও আছে। সেই রুমের ভাড়াগুলোও আমি জানাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এখানে 4টে রুম, এক্সিকিউটিভ, ডাবল বেডেড রুম, তাই তো? এই রুমটার ভাড়া কেমন? 1100। এখানে চেয়ার আছে, টিভি আছে, আলমারি আছে। এখানে বাথরুম এই সেটটাতে, এই যে ওয়াশরুম, বড় ওয়াশরুম, ওয়েস্টার্ন আছে, বেসিন, গিজারও আছে এখানে। এটা এক্সিকিউটিভ রুম। তোমরা যদি অনলাইন বুকিং করতে চাও, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেল মুকুটমণিপুর সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, আর সেখানে অনলাইনেই বুকিং করতে পারবে। তো ডরমেটরি জিএসটি দিয়ে 236 টাকা, পুরো 250 টাকা লাগবে না। আর ডিলাক্স রুম নিলে 1312 টাকা, এক্সিকিউটিভ রুম নিলে 1102 টাকা, এসি ডাবল বেডেড রুম 997 টাকা, আর এসি 4 বেডেড রুম 1785 টাকা পড়বে। তো এটা জিএসটি লাগিয়ে, এটাই লাগবে তোমাদের
তোমরা অনলাইন বুকিং করতে পারো। আর তাছাড়া আপনাদের অফিসটা অফলাইনে মৌলালী যুবকেন্দ্র, মৌলালী যুবকেন্দ্রতে গিয়ে, কলকাতা মৌলালী যুবকেন্দ্রতে গিয়েও তোমরা বুকিং করতে পারবে। স্টুডেন্টদের ক্ষেত্রে 50% কনসেশন আছে ডরমেটরি। হ্যাঁ, তো ডরমেটারিতে স্টুডেন্টদের জন্য 50% ডিসকাউন্ট আছে। তো তোমরা আসলে অবশ্যই এখানে আসতে পারো, খুবই অল্প খরচায় হয়ে যাবে। একা আসলেও এখানে থাকলে বেশি খরচা লাগবে না, আর ফ্যামিলি নিয়েও আসলে বা বন্ধুবান্ধবের সাথে আসলেও, কারণ হোটেলে থাকতে গেলে খরচা অনেক বেশি হয়ে যাবে। মুকুটমণিপুর দুরকমভাবে ঘোরা পসিবল, স্থলপথে টোটোতে করে আর জলপথে নৌকাতে করে। তো আমি কাউন্টারে গিয়ে তোমাদেরকে সেটার ভাড়া জানাবো। আর তোমরা যদি বাইকে আসো সব থেকে কম খরচাই হবে। তো সেক্ষেত্রে তোমাদের বোটে চড়া লাগবে না, এই রাস্তা দিয়েই ড্যামের সাইড দিয়ে মানে টোটোতে করে যেভাবে ঘোরাবে এইভাবে গিয়েই তোমরা প্রত্যেকটা জায়গা দেখতে পারবে, আর সব থেকে কম খরচায় ঘুরতে পারবে। আর সব থেকে কম খরচায় থাকার জায়গাও আমি তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। তো চলো এবার বোটে কত টাকা লাগবে আমি সেটা তোমাদেরকে জানাচ্ছি, তারপরে টোটোতে করে ঘুরতে কত সময় আর কত টাকা লাগবে সেটাও আমি তোমাদেরকে জানাবো। দেখো কালকে সন্ধ্যাবেলায় দেখিয়েছিলাম পিকনিক স্পট, আর এখন দেখো প্রচুর লোক এসছে পিকনিক করতে, 2টো বাস এসছে, আরও অনেকগুলো গাড়ি এসছে এখানে, আর অনেকে এমনিও ঘুরতে এসছে। কিন্তু এটা পিকনিক স্পট, তোমরাও পিকনিক করতে আসতে চাইলে করতেই পারো। আর এই যে এইদিকে নৌকা বিহার করতে চাইলে এখান থেকে, আর এই দিকটাতে টিকিট কাউন্টার। চলো আমি জানাচ্ছি নৌকাতে ভ্রমণ করতে কত টাকা লাগবে। এই যে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে গেলেও টিকিট কাউন্টারে উল্টোপাল্টা ভাড়া চাই। যেমন 2000 টাকা বলছে, আমরা 4 জন আছি, আমাদেরকে বললো 2000 টাকা লাগবে। তো দরদাম করা এখানে পসিবল, 4 জনের জন্য শেষে রিজার্ভে রাজি হলো 1500 টাকাতে। আর শেয়ারে গেলে 200 টাকা করে পড়বে পার হেড। কিন্তু শেয়ারে গেলে যেহেতু বোটের ক্যাপাসিটি 15 থেকে 20 জন, তো মোটামুটি 10-15 জন না হলে বোট ছাড়তে চায় না। তো 10-15 জন না হওয়া পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে শেয়ারে যেতে চাইলে। তো আমি আমার সাথে অলরেডি আরও 3 জনকে পেয়ে গেছি, আর আমরা 4 জন ছিলাম। তো আমরা রিকোয়েস্ট করলাম, তো আমাদের থেকে 200 টাকা করেই নিয়েছে পার হেড। আরও যদি 2-1 জন হয় কিছু সময় অপেক্ষা করতে হবে, 10-15 মিনিট, যদি হয়তো ভালো, না হলে ছেড়ে দেবে। 200 টাকাতেই হয়ে যাচ্ছে আমাদের। আর ওই যে প্রত্যেকটা পয়েন্টে নিয়ে যাবে, পয়েন্টগুলো আমি তোমাদেরকে জানাবো, দেখতে থাকো। তো যাই হোক, এখন লাইফ জ্যাকেটটা নিতে হবে, নিয়ে বোটে উঠবো। তো তোমরা আসলে আমার মনে হয় যদি অনেকে আসো সেক্ষেত্রে রিজার্ভ করে নিতে পারো, বা সেক্ষেত্রে শেয়ারের জন্যই বলতে পারো 200 টাকা করে লাগবে। আর তা না হলে মেনে চলো ওই 1500 থেকে 2000 চাইবে, দরদাম করে নেবে। তো মুকুটমণিপুরে টোটোতে চড়তে কতটা ভালো লাগবে আমি জানি না, তবে মুকুটমণিপুরে ম্যাক্সিমাম সবাই কিন্তু আসে এই নৌকা বিহারের জন্যেই। তো যাই হোক, টিকিট কাটা হয়ে গেছে, ভাড়া বললাম, আর এই যে লাইফ জ্যাকেট নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি নৌকার দিকে। বন্ধুরা, আমাদের নৌকা বিহার করা শুরু হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ অলরেডি আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, দারুণ লাগছে। বাহ বন্ধুরা দেখো কি সুন্দর মায়াবী দেখতে লাগছে, দেখো। আর এই যে এই সাইডটাতে দেখতে পাচ্ছ, এই যে ড্যামের সাইড, আর দূরে দেখতে পাচ্ছি টোটো চলছে। তো তোমাদেরকে বললামই টোটোতে করে ঘোরারও অপশান আছে। তো টোটোতে করে এরকম সাইড দিয়ে ঘোরাবে, আর এই যে নৌকাতে ঘুরলে এইরকম জলের মধ্যে দিয়ে ঘুরতে পারবে। আর এই যে চারিদিকে ড্যামের ঘের, দারুণ 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 এক্সপিরিয়েন্স হচ্ছে। মুকুটমণিপুর কিন্তু মানুষ এই নৌকা বিহারের জন্যই আসে। তোমরা যদি আসো অবশ্যই এই নৌকা বিহার করবে। আমি রেকমেন্ড করব টোটোতে ঘোরার থেকে টাকা একটু বেশি লাগলেও নৌকাতে ঘোরাটাই, কারণ দারুণ সুন্দর ঠান্ডা হাওয়া আসছে জল থেকে, আর সঙ্গে এই এত সুন্দর ভিউ, অসাধারণ অসাধারণ। ড্যামের ওখান থেকে নৌকাতে উঠেছিলাম 1:30 নাগাদ, এখন সময় 2:10, ওই 40 মিনিট মতো নৌকা বিহার করার পর এখন আমরা চলে এসেছি বনপোখরিয়াতে। তো এখানেই ডিয়ার পার্কটা, যদিও এখান থেকে ইঞ্জিন ভ্যান আছে দেখছি, ইঞ্জিন ভ্যানে করে যেতে হবে, কত কি ভাড়া নেবে জানাচ্ছি। আর এখান থেকে লোকাল মানুষেরাও পারাপার করে ওই সামনের ওই ঘাটটা দিয়ে, ওই আমার পেছন দিকে ওই দিকে যে ঘাটটা দেখতে পাচ্ছ, ওই ঘাট থেকে 20 টাকা করে নেয় পার পার্সন। তো এখান থেকে এই যে ইঞ্জিন ভ্যান ভাড়া করলাম, পার পার্সন 40 টাকা করে নিচ্ছে আপ ডাউনে। ডিয়ার পার্ক পর্যন্ত নিয়ে যাবে, ওখানে ঘোরার পর আবার এখানে এনে ছেড়ে দেবে। তো এইভাবেই যেতে হবে ডিয়ার পার্কে, যদিও প্রচুর সাউন্ড হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও।
ডিয়ার পার্কে পৌঁছে এখানে দেখতে পাচ্ছি 3-4টে ডিয়ার রয়েছে এখানে। ওই যে ওখানে দুটো বসে আছে, আর এই যে দুটো। ডিয়ার পার্কে ঢোকার সাথে সাথেই হরিণ অলরেডি দেখতে পেয়েছি, আর জানি না হরিণ দেখতে পাবো কি না। তবে এই যে ফরেস্টের সাইড দিয়ে এরকম তার কাটা দেওয়া আছে, এইরকম সাইড দিয়ে তোমরা হাঁটতে পারো আর ঘুরতে পারো। আর এই যে জঙ্গল। এখন চলে এসেছি সোনার বাংলা পার্কে। তো ঢুকলাম এখন সোনার বাংলা পার্কে। 10 টাকা করে টিকিট লাগলো। আর পার্কে দেখার মতো বলতে এই যে দেখতেই পাচ্ছ অলরেডি পেছনে সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো, আর এখানে গাছগাছালি ভর্তি, বসার জায়গা আছে, ফুল গাছ আছে প্রচুর। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সময় কাটানোর জন্য ভালো। কিন্তু এখানে তো ওই যে 45 মিনিট মতো সময় পেয়েছি আমরা ডিয়ার পার্ক আর এই পার্কটা দেখার জন্য। টোটালে মোটামুটি 50-55 মিনিটের মধ্যে আমরা আবার চলে এসেছি বনপুকুরিয়া ফেরিঘাটে। তো এখন আবার যাব পরবর্তী ডেস্টিনেশনের দিকে। আমরা বনপুকুরিয়াতে যেখান থেকে ডিয়ার পার্কে গেছিলাম আবার ওখান থেকে ফিরছি। তো এই যে জায়গাটা, এটাই হচ্ছে সঙ্গমস্থল। মানে এই দিকে আমরা, এই দিকটাতে আমরা যে নদী দিয়ে এলাম ওটা কংসাবতী নদী, আর এই দিকটাতে হচ্ছে মানে এই নদীটা আমরা এখন আপাতত যেখানে আছি এটা কুমারী নদী। আর এই জায়গাটাকেই বলা হয় সঙ্গমস্থল, দুটো নদীর মিলনস্থল এটাই। আর আমরা এখন যাব ওই সাইডটাতে, ওই সাইডেই দুটো মন্দির আছে। আর এই দিকে দেখতে পাচ্ছ এই যে দুটো পরপর, এগুলো হচ্ছে ছোট ছোট দ্বীপ। দেখো সূর্য অস্ত যাওয়ার মতো হয়ে এসছে, কারণ অলরেডি 3:10 বাজে। দারুণ লাগছে কিন্তু জায়গাটা, দারুণ। এবার চলে এলাম পরেশনাথ শিব মন্দির দেখতে। এই বাদিকে দেখতে পাচ্ছ ওপরে এই যে টিলার উপরেই পরেশনাথ শিব মন্দির। এখান থেকে এন্টার করতে হবে সামনে থেকে। এখানে বেশ কয়েকটা দোকানপাট রয়েছে, টুকটাক চা, বিস্কিট, ভুজিয়া, চিপস, এই সমস্ত কিছু খেতে চাইলে তোমরা এখান থেকে খেতে পারো। পরেশনাথ শিব মন্দিরে ওঠার সময় তোমরা প্রথমেই দেখতে পাবে ভৈরবী মায়ের বিগ্রহ আছে এখানে। পরেশনাথ শিব মন্দিরের সামনে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে অনেকে দেখছি এই যে সুতো বেঁধে রেখেছে। তো এগুলো কারোর কোনো কামনা বাসনা থাকলে সেটা পূরণের জন্য ভগবানের কাছে মানসিক রেখে এগুলো বাঁধে। আর এই যে সামনে পরেশনাথ শিব মন্দির। তো এই হচ্ছে পরেশনাথ শিব মন্দির, আর এই যে বাবার বিগ্রহ। ওইটা কোন ভগবান? সূর্যদেবের মূর্তি। সূর্যদেবের মূর্তি। আর এই সাইডেরটা ওটা বিষ্ণু মূর্তি বলেছে। আচ্ছা, এখানে ভগবানের পাশে ওইটা কাল ভৈরবী। আচ্ছা, ওইটা কাল ভৈরবী। আচ্ছা আচ্ছা, তার পাশে নন্দী। হ্যাঁ, এই যে এটাও একটা। হ্যাঁ, এখানে এটা তো অন্য কোন ধর্মের, জৈন ধর্মের কিছু হলে হতে পারে, কারণ ওগুলো মাটির তলায় পাওয়া তো। ড্যাম আচ্ছা, বাঁধ করতে করতে মাটি নিয়ে যখন পাড় হয় তখন ওই মূর্তি, এই মূর্তি, এগুলো সব পাওয়া গেছিল না? ওগুলো তলে তলে পাওয়া গেছে। আচ্ছা আর শিবটা ওইখানে 157টা গ্রাম ছিল। হ্যাঁ, এইরকমই পূজা হতো, সেই গ্রামের লোকরা পুজো করতো, মেলা করতো। সেইটা এখন ট্রান্সফার হয়ে এইখানে ও আচ্ছা, বাঁধটা করে দেওয়াতে আর এরিয়াটা তো জল। 157টা গ্রাম, স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, বাজার, দোকান যা ছিল, বড্ডি কুড্ডি, ঝোরা, বড্ডি হাই স্কুল সব জলের তলায় আছে। ওই এলাকাতে শিব ছিল, পূজা হতো। আচ্ছা। যুগ তো যুগ ওই আগের থেকেই পূজা হতো। পরেশনাথ শিব মন্দিরের উপর থেকে একটা দুর্দান্ত ভিউ দেখতে পাওয়া যায়। দেখো, দারুণ ভিউ দেখতে পাওয়া যাচ্ছে এখান থেকে। পরেশনাথ টেম্পল থেকে বেরিয়ে এখন যাচ্ছি কালী মন্দিরের দিকে। পরেশনাথ টেম্পল আর কালী মন্দিরের দূরত্ব 100 মিটার। পেছনে পরেশনাথ মন্দির, আর এই যে আমার সামনেই কালী মন্দিরটা দেখা যাচ্ছে। চলে এসেছি কালী মন্দিরের সামনে। তো এই যে কালী মন্দিরটা। তো তোমরা যারা নৌকা বিহার করবে, নৌকাতে করে এই দুটো জায়গাতেই নিয়ে আসবে। মুসাফিরানা পার্কে নিয়ে যাবে না। মুসাফিরানা পার্কে যেতে হলে টোটোতে করে আসতে হবে, আর এখান থেকে আমরা কোনো টোটোও পাবো না মুসাফিরানা পার্কে যাওয়ার জন্য। আর এই যে কালী মায়ের বিগ্রহ দেখতে পাচ্ছ ভেতরে।
দূরে যে টিলাটা দেখা যাচ্ছে এই টিলার উপরেই রয়েছে মুসাফিরানা পার্ক। এই যে দেখতে পাচ্ছ এটা মুসাফিরানা পার্ক। কিন্তু মুসাফিরানা পার্কে আমরা যে নৌকাতে করে ঘুরছি এই নৌকাটা যাবে না, মানে মুসাফিরানা পার্কের ওখানে কোনো নৌকার ঘাট নেই। বন্ধুরা, পড়ন্ত বিকেলের নৌকা ভ্রমণ কি অপরূপ লাগছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তোমরা দেখো, তারপর তোমরাই আমাকে কমেন্ট করে জানাও কি অপরূপ লাগছে চারিদিকটা। আমরা এই জায়গা থেকে নৌকা ভ্রমণ শুরু করেছিলাম 1:30টার সময়, আর এখন 4:30 বাজে। 3 ঘন্টার মধ্যে ঘুরে চলে এসেছি। আলপনা দেওয়া রাস্তাটা যেখানে শেষ হচ্ছে, মানে ইউথ হোস্টেলটা পার করেই তোমরা এই টোটো স্ট্যান্ড দেখতে পাবে। এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। বিকালবেলাতে মানে ম্যাক্সিমাম মানুষজন এখানে বিকালবেলাতেই ঘুরে ড্যামের সাইড দিয়ে। তো এখানে আমি শুনলাম 500 টাকা বললো টোটো রিজার্ভ করলে। তো 500 টাকাতে ওই 4 জন বা 5 জন ওঠা যাবে। আর ওনারা সময় দেয় 2.5 থেকে 3 ঘন্টা। তবে এই যে ড্যামের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে টোটোতে করে ঘোরা ছাড়াও তোমরা যদি নিজেদের বাইক নিয়ে আসো ঘুরতে পারো। নিজেদের বাইক নিয়ে আসলে ঢুকতে দেবে, আর তাছাড়া 4 চাকা নিয়ে আসলেও ঢুকতে দেবে, কিন্তু সেটা সোম থেকে শুক্রবার পর্যন্ত। শনিবার আর রবিবার 4 চাকা এখান থেকে ঢুকতে দেয় না, শুধুমাত্র বাইক, স্কুটি এগুলো ঢুকতে দেয়। এখান থেকে এখন ভিউটা দেখো। কালকে রাতের খাবার খেয়েছিলাম এই দাদা বৌদি হোটেল থেকে, তো এখন ভাবছি এখান থেকেই খাবার খাবো। দাদা বৌদি হোটেলে ভেজ থালি অর্ডার করেছি। তো ভেজ থালিতে দিয়েছে ডাল, আলু ভাজা, আলু পোস্ত, এটা হয়তো পালং শাক আর একটা লেবু, পেঁয়াজ। আর ভাবছি চিকেন অর্ডার করব। চিকেন এক্সট্রা 80 টাকা অ্যাড হবে 4 পিস। তো এটাই আজকের লাঞ্চের মেনু, যেটা আমি এখন খাচ্ছি বিকাল 5টার সময়। খাওয়া দাওয়া করে উঠতেই এখন 5:15 বেজে গেছে। আর এখন এখান থেকে আমাকে যেতে হবে খাতড়া বাস স্ট্যান্ড, কারণ এই মুকুটমণিপুর থেকে ডাইরেক্ট যে বাসটা বাঁকুড়া যায় সেটা বিকাল 4টের সময় চলে গেছে অলরেডি। তো এখন আবার আমাকে এখান থেকে হয়তো টোটোতে করে খাতড়া বাস স্ট্যান্ড যেতে হবে, আর খাতড়া বাস স্ট্যান্ড থেকে আবার বাস ধরতে হবে, যদিও ওটারও লাস্ট বাস আর কিছু সময় পরই। তো যাই হোক, এখন দেখি অন্য কোনো গাড়ি পাই কিনা, নাহলে টোটোতে করে যাব। খাতড়া বাস স্ট্যান্ড থেকে মুকুটমণিপুর আসার সময় নিয়েছিল 100 টাকা টোটোতে, কিন্তু এখন 150 টাকা বলছে, কারণ বলছে যে ওরা দিতে যাবে, যাওয়ার পর ওখান থেকে আবার এখন ফিরে আসার জন্য কোনো ভাড়া ওরা পাবে না, মানে এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো 150 টাকা চাইছে, কিন্তু আমি দরদাম করে 120 টাকাতে করেছি। তো এখন টোটোতে করেই খাতড়া বাস স্ট্যান্ডে পৌঁছাবো, কারণ সময় খুবই সীমিত, আর 11 কিলোমিটার পথ খাতড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। কালকে খাতড়া যে বাস স্ট্যান্ডে আমরা নেমেছিলাম, সন্ধ্যাবেলার দিকে ওখান থেকে বাস ছাড়ে না। তো আমরা টোটোতে করে চলে এসেছি খাতড়া পাম্প মোড় নামে একটা জায়গাতে, আর এখান থেকেই এই যে লাস্ট বাস আমার পেছনে দেখতে পাচ্ছ, এই বাসটাতে করে যাব। 6টার সময় ছাড়বে, এখন 6টা বাজতে 5 মিনিট বাকি। তো তোমরা যারা এরকম লাস্ট বাস ধরবে বা বিকালের পরে বাস ধরবে, বাস স্ট্যান্ড থেকে বাস পাবে না, এই পাম্প মোড়ে আসতে হবে। তো এই হচ্ছে পাম্প মোড়টা। বন্ধুরা, সময় এখন 7:40। খাতড়া বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়েছিল 6:10 আর এখন পৌঁছে গেছি বাঁকুড়া স্টেশনের সামনে। তো এই যে দেখতে পাচ্ছ, এই বাসটা একদম বাঁকুড়া স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিল, তো আমরা এখানেই নেমে গেছি। তো এই পর্যন্ত আসতে সময় লেগেছে আজকে 1.5 ঘন্টা। আজ রাত 12:05 চক্রধরপুর এক্সপ্রেস ধরে আমি বাঁকুড়া থেকে হাওড়া ফিরবো। তো বন্ধুরা, আমার এখনও পর্যন্ত খরচা হয়েছে 2100 টাকা, মানে আমি এক্সট্রা টুকটাক যে সমস্ত খাবার খেয়েছি সেই সমস্ত বাদ দিয়ে 2100 টাকা, দুপুরের খাবার, রাতের খাবার, সকালের খাবার সব কিছু দিয়ে। তো তোমরা যদি আসো, আর তোমরা যদি আরও অল্প খরচাতে থাকতে পারো, মানে ওই যে ইউথ হোস্টেল যেটা দেখালাম ওখানে যদি তোমরা থাকতে পারো, সেক্ষেত্রে তোমাদের আরও ধরো 250 টাকা, তাহলে ওখানে 750 টাকা বেঁচে যাবে। সেক্ষেত্রে তোমাদের 1350 টাকাতে এই টোটাল ট্যুরটা কমপ্লিট হয়ে যাবে, মানে হাওড়া থেকে হাওড়া। ট্রেন টিকিটে ধরো 180 টাকা
আর আপ ডাউনে লাগবে 360 টাকা। বাঁকুড়া স্টেশন থেকে বাস স্ট্যান্ড যাওয়া, বাস স্ট্যান্ডের থেকে আবার বাস ধরে খাতড়া থেকে আবার টোটো ধরে যাওয়া, আর এই সেম ভাড়াটা আবার রিপিট হবে। আর তোমরা যদি ওখানে দুপুরে আর রাতে ভেজ থালি খাও আর সকালবেলা লুচি বা এই সমস্ত কিছু খাও, সেক্ষেত্রে আর ওই যে নৌকা ভাড়া যেটা 200 টাকা, ওটা প্লাস নৌকা থেকে নেমে ডিয়ার পার্কে যাওয়ার জন্য 40 টাকা, এই সব মিলিয়ে তোমাদের 1350 টাকা খরচা হবে তোমরা যদি এক রাত থাকো ইউথ হোস্টেলে। আর যদি তোমরা আমাদের মতো হোটেলে থাকো সেক্ষেত্রে 2100 টাকা, মানে আমার 2100 টাকা খরচা হয়েছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আমি তোমাদেরকে সমস্ত ইনফরমেশান দিতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে এই ট্রিপের ব্যাপারে, ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি দেখো স্ক্রিনে আসছে, তোমরা আমাকে মেসেজ করে নিতে পারো। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করলেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকো, ভালো থাকো, বাই বাই।